নমস্কার, জিও আড্ডা চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা ভূগোলের এসি 142 নম্বর পেজ আলোচনা করব। এই পেজে যা এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন রয়েছে আমরা সেই প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। চলো দেখে নিই এসি 142 নম্বর পেজ। দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, ভৌমজলের প্রধান উৎস হলো বৃষ্টিপাত। তারপরে রয়েছে কি, চুনাপাথরের গুহার ছাদের ঝুলন্ত চুনের স্তম্ভকে কি বলা হয়? ওপর থেকে নিচের দিকে বলা হচ্ছে তাহলে স্ট্যালাকটাইট। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখতে পাওয়া যায় সেটা হয়ে যাবে কি ফিওর্ড উপকূল। এর পরের প্রশ্ন, গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন হ্যাক। নদীর বদ্বীপ এবং পলল বেজনী গড়ে ওঠে যে জলনির্গমন প্রণালীতে তা হয়ে যাবে কি বেনুনিরূপী জলনির্গমন প্রণালী। মৃত্তিকার জৈব স্তরটি এটা হয়ে যাবে এ স্তর। মৃত্তিকা একটি অআঞ্চলিক মৃত্তিকা হয়ে যাবে কি না পলল মৃত্তিকা। তার পরের প্রশ্ন, হ্যারিকেনের সৃষ্টি হয় যে সাগরে তা হয়ে যাবে ক্যারিবিয়ান সাগরে। তারপরে দেখে নাও, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে? ডবসন এককে। লিথোফাইট উদ্ভিদ হলো, এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে বন্য গোলাপ হয়ে যাবে লিথোফাইট উদ্ভিদ। জীববৈচিত্র্যের উষ্মাকেন্দ্র অর্থাৎ হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? নরম্যান মায়ার্স ব্যবহার করেন। খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয় কত পার্সেন্ট? 75% কম হয়। এটা 75% উত্তরটা হয়ে যাবে। তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত তা হয়ে যাবে গোলাপি পোশাকের কর্মী। অপারেশন ফ্লাড এই কথাটি কার সাথে যুক্ত? শ্বেত বিপ্লবের সাথে বা দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত। ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে? শ্রীরামপুরেতে গড়ে ওঠে। বিশ্বের পোশাক উৎপাদনে ও রপ্তানিতে প্রথম দেশটি হয়ে যাবে কি না জাপান। বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়া রেলপথ। বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশ এটা হয়ে যাবে ব্রাজিল। ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি অধিক দেখতে পাওয়া যায় সেটা হয়ে যাবে কি না গোষ্ঠীবদ্ধ বসতি। উর্বর সমতল ভূমি বলা হয়েছে, কৃষিকাজের সুবিধার জন্য বলা হচ্ছে এখানে গোষ্ঠীবদ্ধ। অতীতের স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে কি বলা হয়? মৃত নগরীকে বলা হয় নেক্রোপলিস মৃত নগরী, ভূতের শহর বা মৃতের শহর। ছত্তিশগড়ের প্রধান শিল্প কিন্তু লৌহ ইস্পাত শিল্প, উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, এর পরে দেখবো আমরা এসএকিউ এর প্রশ্ন। এখানেও তোমাদেরকে 14টা করতে হবে, তবে কিন্তু মাঝে মধ্যেই অথবা থাকবে। প্রথমে রয়েছে কিনা অ্যাকুইফার বলতে কি বোঝো? অ্যাকুইফার কি? দেখে নাও, অ্যাকুইফার প্রথমে শব্দার্থ লেখা আছে। অ্যাকুইফার শব্দের অর্থ হলো জলবহনকারী স্তর। সংজ্ঞাতে কি লিখবে? যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল খরিত, পরিপূরিত ও প্রবাহিত হয় সেই ভূতাত্ত্বিক স্তরকে বলা হচ্ছে অ্যাকুইফার। অর্থাৎ এই স্তরের মধ্য দিয়ে জলের ডিসচার্জ ও ফ্লো হতে থাকে। তারপরে দেওয়া আছে কি না পলজে কি? দেখো প্রথমে পলজের শব্দার্থ লিখে দেওয়া রয়েছে। পলজে শব্দের অর্থ হলো ক্ষেত্র। সংজ্ঞাতে কি লিখবে? চুনাপাথরের নিম্নভূমিতে উৎপন্ন উভালা অপেক্ষায় বৃহদাকার উপবৃত্তাকার অবনত ভূভাগকেই বলা হয় কি পলজে। এর পরের প্রশ্নতে চলে যাব, যেটা 2 দাগের প্রশ্ন। অ্যাটল কাকে বলে? দেখে নাও, এখানে অ্যাটল লিখে দেওয়া রয়েছে। প্রতিবন্ধক প্রবাল প্রাচীর যখন গভীর সমুদ্রে কোনো গায়ট বা সামুদ্রিক শৈলশিরাকে কেন্দ্র করে বৃত্তাকারে গড়ে ওঠে তাকেই অ্যাটল বলা হয়। যেমন কি উদাহরণ হিসেবে বলা হয়েছে ফুনাফুটি অ্যাটল, ফিজি অ্যাটল, এগুলো সব অ্যাটলের উদাহরণ। এর পরের প্রশ্নটা দেখে নাও, এরই অথবাতে দেওয়া রয়েছে কি না পুরোদেশীয় তটভূমির সংজ্ঞা দাও। দেখো নাও, পুরোদেশীয় তটভূমি সমুদ্রের নিম্ন জলসীমা থেকে মহিষপানের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলকে পুরোদেশীয় তটভূমি বলা হয়। এই তটভূমি কখনো উন্মুক্ত হয় না, সর্বদাই জলের তলায় অবস্থান করে। তার পরের প্রশ্ন দেখে নেব, নদীমঞ্চ বলতে কি বোঝো? দেখে নাও, পুনর্যৌবন প্রাপ্তির ফলে নদীর নিচে উলম্বভাবে কেটে বসে যাওয়ার জন্য আগের নদী উপত্যকার পরিত্যক্ত প্লাবন সমভূমি নদীর দুপাশে কিছুটা ওপরে মঞ্চের আকারে অবস্থান করে, একেই বলা হয় নদীমঞ্চ। এর পরের প্রশ্ন দেখে নাও, পূর্ববর্তী নদী কাকে বলে? এটা কিন্তু রিপিট প্রশ্ন হয়েছে। পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব নদী প্রবাহপথ বজায় রাখে তাদের পূর্ববর্তী নদী বলে। যেমন সিন্ধু নদী, শতদ্রু নদী, এগুলো সবই কি পূর্ববর্তী নদীর উদাহরণ। তারপরে রয়েছে কি রেগোলিথ কি? দেখো, রেগোলিথ শব্দের অর্থ হলো ব্ল্যাঙ্কেট অফ স্টোন। আবহবিকারের ফলে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে সস্থানে বা আংশিক স্থানান্তরিত হলে তাকেই বলা হয় রেগোলিথ। রেগোলিথ কোনো মাটি নয়, এটি মাটি সৃষ্টির একটি প্রাথমিক প্রক্রিয়া। এরপরে অথবার প্রশ্ন, এই 5এরই অথবার প্রশ্ন রয়েছে। এলুভিয়েশন কাকে বলে? মাটির উপরিস্তরের খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত না হয়ে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয়। এভাবে মাটির উপর স্তর থেকে নিচের স্তরে খনিজ পদার্থের স্থানান্তরকেই বলা হয় এলুভিয়েশন, যেটা এ স্তরে ঘটে থাকে।
আর এ স্তরে ঘটে বলে এই স্তরকেই এলুভিয়াল স্তর বলা হয়। তারপরের প্রশ্নটা দেখে নেব, ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে? ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রে 10 থেকে 20 কিলোমিটার ব্যাসের বৃত্তাকৃতি অঞ্চলকে ঘূর্ণপাতের চক্ষু বলা হয়। এর বৈশিষ্ট্য হিসাবে কি লিখবে? এখানে বায়ু গতিহীন ও শান্ত থাকে, এখানে কোনো বৃষ্টিপাত হয় না, এখানে কি হয়? নিম্নচাপ বিরাজ করে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখব, আচ্ছা ওজোন গহ্বর বলতে কি বোঝো? দেখো এখানে রয়েছে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসনের কম হলে সূর্যের অতিবেগুনি রশ্মি সহজেই পৃথিবী পৃষ্ঠের দিকে চলে আসে, একেই ওজোন গহ্বর বলা হয়। তাহলে ওজোন গহ্বর সৃষ্টি হয় ওজোন গ্যাসের ঘনত্ব যখন 200 ডবসনের কমে যায়। এর পরের প্রশ্ন রয়েছে কি, লবণাম্বু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। লবণাম্বু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য কি না, 1 নম্বর বৈশিষ্ট্য হলো তার শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়, আর 2য় নম্বর বৈশিষ্ট্য হিসেবে তোমরা লিখবে যে লবণাম্বু উদ্ভিদের জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায়। তার পরের প্রশ্ন রয়েছে কি না, রেড ডাটা বুক কি? দেখো IUCN কর্তৃক বিপন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীদের যে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাকেই বলা হয় রেড ডাটা বুক। এর পরের প্রশ্ন দেখে নেব, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো? কিউমুলোনিম্বাস মেঘ দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণকে মেঘভাঙা বৃষ্টি বলা হয়। মেঘভাঙা বৃষ্টিতে 2010 সালে লাদাখে 255 জনের মৃত্যু ঘটেছিল। আচ্ছা, মেঘভাঙা বৃষ্টি হয়ে গেছে। তারপরে রয়েছে ট্রাক ফার্মিং কি? হ্যাঁ, বাজার বাগান কৃষিতে দৈনন্দিন প্রয়োজন পূরণের জন্য দ্রুত পচনশীল শাকসবজি, ফলফুল, মূল ভেষজ উদ্ভিদ এগুলোকে শহরতলির এলাকার কৃষিক্ষেত্র থেকে ট্রাকে করে নিকটবর্তী নগর এবং মহানগরগুলিতে আভ্যন্তরীণ বাজারে রপ্তানি করা হয়। এই বাজার বাগান কৃষি পদ্ধতিকেই তাই ট্রাক ফার্মিং কৃষি বলা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলিতে এই ব্যবস্থা বা এই কৃষি পদ্ধতি বেশি হারে প্রচলিত। এর পরের প্রশ্ন যেটা রয়েছে, দীর্ঘ আঁশযুক্ত তুলো রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে? এটা হয়ে যাবে মিশর প্রথম স্থান অধিকার করেছে। এটা হবে, এখানে লিখে দিচ্ছি, মিশর প্রথম স্থান অধিকার করেছে। অনুসারী শিল্প বলতে কি বোঝো? বৃহদায়তন মূল শিল্পে উৎপাদিত শিল্পদ্রব্যের ভিত্তিতে তার আশেপাশের যেসব অসংখ্য ছোট ছোট শিল্পে ক্রেতাদের ব্যবহার্য দ্রব্য ও অন্যান্য শিল্পের কাঁচামাল উৎপন্ন হয় তাদের অনুসারী শিল্প বলা হয়। যেমন পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্প তোমরা উদাহরণ হিসাবে লিখবে কি, পাইপ শিল্প, প্লাস্টিক শিল্প, রং শিল্প, এগুলো সব পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্প। এরপরে দেখে নাও, সেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সেলের সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক সংঘের নাম কি? বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক সংঘ হয়ে যাবে কি, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। অতি জনবিরলতা বলতে কি বোঝো? অতি জনবিরলতা বলতে বোঝায় যে জায়গাতে কি হচ্ছে না, জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে একজনের কম, তাদেরকেই বলা, সেই জায়গাকেই বলা হচ্ছে অতি জনবিরল জায়গা। এগুলোতে কি না, প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থাগুলোর অনুপযুক্ততার জন্য এত জনসংখ্যা কম হয় বা অতি জনবিরলতা দেখা যায়। ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্য কোনটি? এটা হয়ে যাবে কি না, ছত্তিশগড় উত্তর হয়ে যাবে। উন্নয়নের দুটি শর্ত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উন্নয়নের দুটি শর্ত কি না, অর্থাৎ উন্নয়ন ঘটতে গেলে কোন কোন জিনিসগুলো খুব দরকার, সেটা হয়ে যাবে কিনা প্রাকৃতিক সম্পদ। কোনো দেশের কি প্রাকৃতিক সম্পদ, যেমন ধরে নাও সেখানকার বৃষ্টিপাত, সেখানকার ভূমিরূপ, সমতল ভূমিরূপ, উর্বর মৃত্তিকা, এইগুলো থাকাটা খুব দরকার। তাহলে কি হবে, সেখানে উন্নয়ন ভালো হবে। আর তার সাথে সাথে খনিজ সম্পদ যদি বেশি পরিমাণে থাকে, যেমন লৌহ, খনিজ তেল, এগুলো যদি, কয়লা, এগুলো যদি বেশি পরিমাণে থাকে তাহলে উন্নয়ন ভালো হবে। এছাড়াও আর যেটা দরকার সেটা হচ্ছে যে দক্ষ শ্রমশক্তি, অর্থাৎ দক্ষ ব্যক্তিগণ। প্রাকৃতিক সম্পদের উত্তোলন, তাকে ব্যবহার, তাকে যথোপযুক্ত ব্যবহার, এইগুলো করার জন্য দক্ষ ব্যক্তির প্রয়োজন। আর এগুলো থাকলে অর্থনৈতিক উন্নয়ন সুদৃঢ় হবে, ভালো হবে, দ্রুততার সাথে হবে। আচ্ছা, এইগুলো আজকের 142 নম্বর এসি 142 নম্বর মডেল পেপারের আলোচনা। যদি তোমাদের প্রশ্ন উত্তর পর্ব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এই বাকি প্রশ্ন উত্তর পর্বগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।